বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজনের আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কোষ চক্রের বর্ণনা, বা এখানে আমাদের ভিতরে ইন্টারফেস যে দশা সেটাও আমরা আলোচনা হবে। মূলত কোষ চক্রের ভিতরে তো সবগুলোই রয়েছে। তো গত একটা ভিডিওতে আমরা কিন্তু এই একই শীট থেকে আমরা কিন্তু মাইটোসিস বিভাজনের যে ধাপসমূহ, এই ধাপগুলো মনে রাখার কিন্তু টেকনিক এবং সৃজনশীল লেখার টেকনিক কিন্তু আমি দেখিয়েছি গত একটা ভিডিওতে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যদি আপনাদের এই মাইটোসিস বিভাজন নিয়ে যদি অসুবিধা থেকে থাকে, অর্থাৎ এগুলো যদি মনে না থাকে, তাহলে এই ভিডিওটা আপনার কাজে দেবে ইনশাআল্লাহ। এবং পরবর্তী আমরা মায়োসিস বিভাজনের ধাপসমূহ কিন্তু নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোষ চক্রের বর্ণনা নিয়ে আমরা আসলে আজকের এই ভিডিওটা করতে যাচ্ছি। তো কোষ চক্রের বর্ণনা মনে রাখার টেকনিক, আমাদের আজকের শিরোনাম হচ্ছে কোষ চক্রের বর্ণনা মনে রাখার টেকনিক। তো আমরা কোষ চক্রটা আসলে কি? কোষ চক্র হচ্ছে একটা কোষ সৃষ্টি হওয়া থেকে শুরু করে এই কোষের পূর্ণতা পাওয়া, অর্থাৎ কোষ সৃষ্টি হয়েছে, কোষ সৃষ্টি থেকে এই কোষটা আস্তে আস্তে পূর্ণতা পাবে। তার পূর্ণতা পাওয়ার পরে ওই কোষ পূর্ণতা পেয়ে আবার এই কোষগুলা যখন বিভাজিত হওয়া শুরু হয়, এই যে কোষ সৃষ্টি হওয়া থেকে কোষের পূর্ণতা এবং সেটা আবার বিভাজিত হওয়া, এই যে প্রক্রিয়াগুলো চলমান, এটা কোষের মধ্যে চক্রাকারে এই ঘটনাগুলো ঘটে। তাই আমরা বলতেছি কোষ সৃষ্টি হওয়া থেকে শুরু করে যে কোষের পূর্ণতা আবার বিভাজিত হওয়া পর্যন্ত কোষের মধ্যে চক্রাকারের যেসব ঘটনা ঘটে তাদেরকে বলা হয় কোষ চক্র। এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো আমাদের পরীক্ষায় যদি আসে যে কোষ চক্রের বর্ণনা দাও, তাহলে আমরা কি করব? আমরা আগে বলবো যে কোষ চক্র হচ্ছে কোষ সৃষ্টি হওয়া থেকে কোষের পূর্ণতা আবার বিভাজিত হওয়া পর্যন্ত কোষের মধ্যে চক্রাকারে যেসব ঘটনা ঘটে তাকে বলা হয় কোষ চক্র। এতটুকু লিখে আমরা এবার লিখবো যে নিচে এই কোষ চক্রের বর্ণনা দেওয়া হলো, এটা আমরা লিখলাম। ঠিক আছে? আচ্ছা, লিখে তারপর আমরা বর্ণনা দেব। তো বর্ণনা দেবো তো ঠিক আছে, কিন্তু এই বর্ণনাটা আমাদের মনে রাখার টেকনিকটাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আমরা টেকনিকগুলো আসলে শিখি। মতো এটাই নিয়ে তো ভিডিও। তো কোষ চক্র, এটা আমাদের দশা রয়েছে এম দশা, যেটা হচ্ছে 5 থেকে 10%। এমটা হচ্ছে 5 থেকে 10%। ঠিক আছে? আর এটা হচ্ছে মাইটোসিস বিভাজন সম্পূর্ণ হয়। এই এম দশাটা মাইটোসিস বিভাজনে সম্পূর্ণ হয়। মোট সময় ব্যয় হয় 5 থেকে 10% সময় ব্যয়। ঠিক আছে? ছোট্ট করে লেখাও আছে পাশে, এই যে 5 থেকে 10%। তো এটা বোঝার সুবিধার্থে এখানে নিচেও লেখা আছে, সমস্যা নেই। তো এই এম দশাটা মাইটোসিস বিভাজনে সম্পন্ন হয় এবং এটা হচ্ছে 5 থেকে 10% সময় ব্যয় করে। এরপরে রয়েছে আমাদের ইন্টারফেস দশা, যেটা সময় ব্যয় করে 90 থেকে 95, আমাদের 90 থেকে 95%। দুটি এম দশার মধ্যবর্তী ইন্টারফেসটা কি? দুটি এম দশার মধ্যবর্তী সময়ে কোষটার প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণ করবে কিনা, এজন্য মানে যে ধাপটা হয় সেটা হচ্ছে কি আমাদের ইন্টারফেস ধাপ। মানে এই ধাপে মূলত সিদ্ধান্ত গ্রহণ করে যে পরবর্তী যে কোষ পরবর্তী কাজে অংশগ্রহণ করবে কিনা। ঠিক আছে? এটা একটা সিদ্ধান্তমূলক ধাপ, হচ্ছে ইন্টারফেস ধাপ। তো এটা একটা কিন্তু সিদ্ধান্তমূলক ধাপ। ইন্টারফেসটা কি? এটা সিদ্ধান্তমূলক ধাপ। এই ধাপে আসলে সিদ্ধান্ত গ্রহণ করে যে পরবর্তী কাজে অংশগ্রহণ করবে কিনা। তাই আমরা বলতেছি যে দুটি এম দশার মধ্যবর্তী সময়ের কোষটার প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণ করে, এজন্য একে বলা হয় কোষ ইন্টারফেস ধাপ। আর এই ইন্টারফেস ধাপে মূলত সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, তো এখানে উপপর্যায়ে রয়েছে আমাদের এই ইন্টারফেস দশা, সেটা হচ্ছে G1 অর্থাৎ গ্যাপ 1। এটা হচ্ছে মোট সময়ের 30 থেকে 40%। আর এস দশায় সেটা হচ্ছে 30 থেকে 50%। আর G2 অর্থাৎ গ্যাপ 2 এ আমাদের রয়েছে 10 থেকে 20%। ঠিক আছে? আচ্ছা, এখন
এখন আমাদের এই যে ইন্টারফেস ধাপ, ইন্টারফেস ধাপে আমরা মূলত G1, আমরা তো বললাম যে এটা একটা সিদ্ধান্তমূলক ধাপ, ইন্টারফেস ধাপ, কিন্তু ইন্টারফেস ধাপের মূলত G1 বা গ্যাপ অনকেই মূলত বলা হয় সিদ্ধান্তমূলক ধাপ, কারণ এখানে পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেয় কিন্তু গ্যাপ অনে, ঠিক আছে, গ্যাপ অন উপধাপে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্যাপ অনের জিনিস, আর এটা হচ্ছে 30 থেকে 40%। এখন আমাদের কথা হলো যে গ্যাপ অন মনে রাখার টেকনিক, অর্থাৎ গ্যাপ অনে কি কি ঘটনা ঘটে বা গ্যাপ অনের যে বৈশিষ্ট্য, এটা আমরা কীভাবে মনে রাখবো, একটা আমরা বাক্যের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হচ্ছে যে সাইক্লিন এসে সিডিকি নিয়ে ফসফোরাইলেশনের মাধ্যমে, মানে ফসফোরাইলেশনের মাধ্যমে ডিএনএ প্রতিলিপন ও আরএনএ প্রতিলিপন এর উপাদান উৎপাদন, এটা আমরা মনে রাখবো। এই বাক্যটা একটুখানি মনে রাখবো, তাহলে আমরা এই গ্যাপ অনের জিনিসগুলো আসলে মনে রাখতে পারবো। কি কি দেখি, প্রথমত সাইক্লিন এসে, এই যে সাইক্লিন এসে, অর্থাৎ এখানে সাইক্লিন আসে মানে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, এটা মনে রাখতে হবে। এবার সিডিকি নিয়ে, সিডিকি নিয়ে মানে এই সিডিকি নিয়ে অর্থাৎ সাইক্লিন সিডিকির সাথে যুক্ত হয়, এই সাইক্লিনটা এই সিডিকি এর সাথে যুক্ত হয়, এটা মনে রাখতে হবে। সাইক্লিনটা সিডিকি এর সাথে যুক্ত হয়, এই সাইক্লিনটা এই সিডিকি এর সাথে যুক্ত হয়। আমাদের দ্বিতীয় কথা বলতেছি যে সাইক্লিন সিডিকি এর সাথে যুক্ত হবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের পরের বাক্য যে ফসফোরাইলেশনের মাধ্যমে। তো ফসফোরাইলেশনের মাধ্যমে কি হয়, এই যে সিডিকি, এই সিডিকিটা ফসফোরাইলেশন প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়, এই সিডিকিটা কি হয়, ফসফোরাইলেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। সিডিকি, এই সিডিকে হচ্ছে এই ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়, আমাদের তৃতীয়। এরপরে আমরা বলতেছি যে ডিএনএ আরএনএ প্রতিলিপন, তাহলে ডিএনএ আরএনএ প্রতিলিপন এই জিওন মানে গ্যাপ অন উপধাপে কি হয়, যে ডিএনএ আরএনএ প্রোটিনের বিভিন্ন উপাদান তৈরি হয়। এই যে আমরা এখানে কিন্তু লিখে দিছি না যে ডিএনএ আরএনএ প্রতিলিপন এবং এর উপাদান উৎপাদন, এখানে ডিএনএ আরএনএ এবং প্রোটিনের বিভিন্ন উপাদান উৎপাদন হয়। এরপরে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা প্রথমে এই যে লাইনের এটা আমরা লিখে দিছি যে গ্যাপ অন, এটা তো কি সিদ্ধান্তমূলক ধাপ, তাই আমরা এটাও পয়েন্ট আকারে লিখে দিতে পারি যে সিদ্ধান্তমূলক ধাপ, অর্থাৎ পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সেটা হচ্ছে মানে কি এখানে সিদ্ধান্ত গ্রহণ করে, তাই একে বলা হয় সিদ্ধান্তমূলক ধাপও বলা হয়, ঠিক আছে। জ্ঞাপনটা হচ্ছে সিদ্ধান্তমূলক ধাপ। আচ্ছা, এরপরে আমাদের জ্ঞাপন গেল, এবার এস দশা যেহেতু আমরা এখানে কোষ চক্র বর্ণনা করতেছি, তাই তো কোষ চক্র বর্ণনা করতেছি না, তো আমরা এখানে কোষ চক্রের আমরা সব কিছুই বর্ণনা করে দিতে পারবো। আমাদের সৃজনশীলে যদি আসে তাহলে আমরা কি করব, আমরা যেটা কাজ করব প্রথমত লিখব যে এই যে কোষ চক্রের এই যে সংজ্ঞাটা, কোষ চক্রের যে সংজ্ঞাটা, এখানে আমাদের যে কোষ চক্রের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা লিখে দিব, লিখে আমরা বলবো যে নিচে কোষ চক্রের বর্ণনা দেওয়া হলো। এরপর আমরা বলবো যে কোষ চক্র দুইটা দশা রয়েছে, এম দশা আর ইন্টারফেস দশা। এরপরে এম দশার কথা বলবো যে এই যে মাইটোসিস বিভাজনে অংশগ্রহণ করে মানে সম্পন্ন হয়, আর এটা হচ্ছে মোট সময় 5 থেকে 10% সময়। এরপর আমরা ইন্টারফেস দশা বলবো যে এই সংজ্ঞাটুকু লিখবো। এরপর 3টা উপপর্যায় রয়েছে, এটাও লিখে দিব। লেখার পরে আমরা এইবার আমরা উপপর্যায়টা লিখেছি জি1 বা গ্যাপ ওয়ান, এরপর এস দশা, তারপর জি2 বা গ্যাপ 2, এরপর আমরা এগুলোর বর্ণনা দিব। এবার জি1 তো আমরা বলেই দিয়েছি যে এইভাবে কীভাবে মনে রাখতে হবে, এবং পরীক্ষা শুধু তো আমরা এতটুকু, আমরা তো আর এগুলো লিখবো না, এগুলো তো আর লিখবো না, আমরা লিখবো হচ্ছে জি1 বা গ্যাপ ওয়ান, এরপর আমরা এই যে বর্ণনাটুকু দিয়ে দেব, বর্ণনাটুকু আমরা দিয়ে দেব, ঠিক আছে। এই বর্ণনাটুকু আমরা গ্যাপ ওয়ানে দিয়ে দেব। এরপরে আমরা এস দশায় এখন আমাদের কি কি ঘটে, এস দশায় কি কি ঘটে সেটা হচ্ছে এস দশায় এটা হচ্ছে মোট সময়ের কথা 30 থেকে 50%। ওহো, দুঃখিত, দেখি আমি একটুখানি, ঠিক আছে। তো এস দশায় হচ্ছে আমাদের 30 থেকে 50%। আচ্ছা, তো আমরা এখানে লিখেছি 30 থেকে 50%, কিন্তু এখানে 30 থেকে 40% লেখা হয়ে গেছে। এটা হচ্ছে 30 থেকে 50%। এখানে 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 30 থেকে 50% হবে, ঠিক আছে, 30 থেকে 50%।
আচ্ছা, তো এখানে এস দশায় 30 থেকে 50% সময় ব্যয় এনে অনুলিপন ঘটে, আর হচ্ছে ইনঅ্যাক্টিভেটর প্রোটিন তৈরি হলে এই ধাপের সমাপ্তি ঘটে। এটা হচ্ছে আমরা এস ধাপের এস দশার হচ্ছে আমরা বর্ণনা বা যেটা এটা দিয়ে দিব। এরপরে আমাদের আমরা গ্যাপ 2 বা বিরতিকাল 2 নিয়ে আলোচনা করব। এখানে মোট সময়ের 10 থেকে 20% সময় এখানে ব্যয় হয়। তো আমরা এস দশাটা আমরা কোনো এটা একটু মনে রাখতে হবে আর কি। আর এখানে কিন্তু আমাদের 30 থেকে 50%, এটা একটুখানি মিস্টেক হয়েছে। তো 2 বা G2 বা গ্যাপ 2 বা বিরতিকাল 2-এ মোট সময় কিন্তু 10 থেকে 20%। তো আমরা এই ধাপটা কীভাবে মনে রাখবো? এই ধাপটা আমরা এইভাবে মনে রাখবো যে সেন্ট্রোভিভা, মাইক্রোটিউব, এটিপি তৈরি, এই 3টা আমরা বাক্য দিয়ে আমরা মনে রাখবো যে এই একটা বাক্য দিয়ে সেন্ট্রোভিভা মানে সেন্ট্রোজোমের বিভাজন ঘটে। তো এর আগে তো আমরা জানিয়েছি যে 10 থেকে 20% সময় কিন্তু এখানে ব্যয় হয়, এই দশায় আমরা লিখে দেব। এবার সেন্ট্রোভিভা মানে সেন্ট্রোজোমের বিভাজন। এবার মাইক্রোটিউব দিয়ে আমরা মনে রাখবো মাইক্রোটিউবিউল এর হচ্ছে গঠনকারী উপাদান তৈরি হয় এখানে, আর হচ্ছে এটিপি তৈরি হয়, এই ধাপে এটিপি তৈরি হয়। এবং শেষে আমরা আরও 2টা কথা এখানে অ্যাড করে দিতে পারি যে কোষ চক্রের ক্ষেত্রে, যে এই কোষ চক্রটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয় 20 থেকে 30 মিনিট সময়ে ঘটে, আর উন্নত উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টায়।